সন্ধ্যা ৭টা বাজে। সুফিয়ান সেই বিকেল থেকেই ঘরের সামনে আধমরা হয়ে বসে আছে। বর্তমান তার সঙ্গী সিগারেট, বদরুকে দিয়ে সিগারেট আনিয়েছিল। একটার পর একটা টেনেই যাচ্ছে। ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছিল অনুচরদের। অন্ধকার রাতে ফারদিনা একা ভয় পাবে বলে দুজন অনুচর তার কথা মতো দুটি মশাল কবরের পাশে দিয়ে এসেছিল। বিনতি রান্না করেছিল দুপুরের পরের সময়ে ভাত, নদীর কপদের মাছ, সাথে ছিল হাঁসের মাংস। সুফিয়ান খায়নি। অনেকবার বিনতি ডেকেছিল খেতে, সুফিয়ান যায়নি। এরপর বিনতি খাবার প্লেটে তুলে সুফিয়ানের কাছে নিয়ে এসেছিল, সে তখনও খায়নি, শুধু সিগারেট টেনে যাচ্ছে। বিনতির সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। বিনতি সিগারেট খেতে বারণ করেছিল, কাজ হয়নি, আজ যেন সুফিয়ান বেলাগাম হয়ে গেছে। বিনতি তখন সুফিয়ানকে ছেড়ে বদ্র, হাবলু, লাল মিয়া, সুলেমান ওদের খেতে দিয়েছিল। খেতে চাচ্ছিল না ওরা। তখন সুফিয়ান ওদের বলেছিল, তোরা না খেয়ে মরতে চাচ্ছিস নাকি? তোরা খেয়ে নে। কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। আমি তো মরেই গেছি, শুধু দেহটা তোদের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত বেড়ে যাচ্ছে দরুনিতে। সেই সাথে সুফিয়ানের ভাঙা হৃদয়ের যন্ত্রণাও যেন ধীরে ধীরে বাড়ছে। সুলেমান ওরা পাশেই বসে আছে তার। কত কি বলে তাকে একটু সামাল দিতে চাচ্ছে, পারছে না। বিদ্যি সদর দরজার সাথে মাথা হেলিয়ে সুফিয়ানের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সব হঠাৎ করে যেন ভেঙে তছনছ হয়ে গেল। ওর চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। মোছার ইচ্ছেটুকুও নেই ওর। চোখের সামনে নিজের বাইকে তিলে তিলে শেষ হতে দেখতে ওর ভালো লাগছে না। সন্ধ্যা আরো ঘন অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছে। চারপাশে মানুষের উপস্থিতি থাকলেও বাড়ির আঙ্গিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা। কেউ যেন শ্বাস ফেললেও তা শোনা যাচ্ছে। ফারদিনের কবরে দুটো মশাল টিম টিম করে জ্বলছে। হাওয়া বয়ে গেলে আগুনের শিখা দুলে উঠছে। যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক, তার নির্জনতা, তার অভিমান সবকিছুই বহন করে আনছে। সুলেমান, বদ্র, হাবলু, লাল মিয়া এসে সুফিয়ানের পাশে বসে। সুলেমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল, নিজেকে তিলে তিলে মারছেন কেন? এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না। সুফিয়ান রক্তে ভেজা লাল চোখ দুটো নিয়ে জবাব দিল, আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয়। ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারাও পাপ। বলল বদ্রু, আমি যে পাপ করেছি সেই পাপের থেকেও বড় আর কোনো পাপ হতে পারে না। খুব জ্বালাতন করছে পাপগুলো আমাকে। ভিতরে আমিটা আর বাঁচতে চাইছে না। বলে সুফিয়ান হাতের সিগারেটটা ফেলে দিল। সুলেমান বলল, যদি আপনি সত্যিই পাপ করে থাকেন তাহলে মরেও শান্তি পাবেন না। তখন আরো কষ্ট হবে, পাপের জন্য সাজা ভোগ করতে হবে। সুফিয়ান এবার চোখ তুলেও ওর দিকে তাকালো। মর্মাহত কণ্ঠে বলল, বেঁচে থেকেই কঠিন সাজা ভোগ করেছি, মরে গেলেও আবার সাজা ভোগ করতে হবে? কি ভাগ্য আমার! চোখ ভরা জল তার। বিনতি সুফিয়ানের হাহাকার সহ্য করতে পারছে না, চাপা স্বরে কেঁদে উঠল। ওর কান্নার শব্দ পৌঁছালো সুফিয়ানের কানে। সে ঘুরে তাকালো পিছনের পানে। বিনতি দাঁড়িয়ে আছে দরজা চেপে। সুফিয়ান হাত বাড়িয়ে ডাকলো ওকে, আয়, ভাইয়ের কাছে আয়। বিনতি ধীরে পায়ে সুফিয়ানের কাছে গেল, তার পাশে বসলো। সুফিয়ান বিনতির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের আজ করুণ অবস্থা হয়েছে, কষ্ট হচ্ছে নিশ্চয়ই তোর। বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না, আমি জানি। এতটুকু বলে থেমে আবার বলল, মা বাবাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, বোনকে হারালাম, দাদা দাদুকে হারালাম। বেঁচে থাকার ইচ্ছেটাই তখন মরে গিয়েছিল। জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ফারদিনা এসে জীবনটা আবার আলোকিত করেছিল, বিশেষ এক প্রদীপ হয়ে। কিন্তু দুর্ভাগ্য আমার, সে আলোর মূল্য আমি দিতে পারিনি। নিজের হাতে প্রদীপ এর শিখা ধ্বংস করে ফেলেছি, মেরে ফেলেছি ফারদিনাকে। বিনতি সুফিয়ানের জলাক্রান্ত মনের দিকে তাকিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাই। এখন কেন যেন সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে করছে, যাতে উনি ফারদিনাকে আবার ফিরিয়ে দেন। সৃষ্টির নিয়ম বাধা দেয় বলে এখনো আত্মহত্যা করছি না। কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারবো জানি না। কষ্ট হয় জানিস তো। সুফিয়ানের মুখে বাক্যগুলো শুনে বিনতি নীরবে আবার কেঁদে উঠল। সুলেমান ওরাও কাঁদল। বদ্র বলল, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? এই গ্রামবাসীদেরকে কে দেখবে? আপনার বোনের রক্তের বন্ধন বলতে একমাত্র আপনিই আছেন। একবার ভাবুন, মৃত্যুই কি সব কিছুর সমাধান? ভাবুন, আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম। বদ্র চোখের জলের মাঝে ক্রোধের নমুনাও প্রকাশ করল। সুফিয়ান চুপচাপ বসে রইল।
বিনতি সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল, ভাই, তুমি আমায় রেখে চলে যাবা? করুণ শোনালো বিনতির কণ্ঠ। আবার বলল, বড় ভাই তো বাবার সমতুল্য হয়। মা বাবাকে সেই কবেই তো হারিয়ে ফেললাম। প্রিয় বোনকে হারিয়ে ফেললাম। তারপর থেকে তোমার মাঝে পৃথিবীকে খুঁজলাম। তোমার হাত ধরে বড় হতে লাগলাম। সেই এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছো? সুফিয়ানের কণ্ঠে জবাব নেই। জবাবের বিপরীতে শুধু চোখ বেয়ে জল পড়ছে। চোখের সামনে তখন অতীতের স্মৃতি ভেসে উঠল। তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। বিনতি তখন খুব ছোট্ট, তখন থেকেই ও সুফিয়ানের ভক্ত। বাই বাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত। সুফিয়ান একদিন বিনতিকে বলেছিল, তুই আমাকে আর বিরক্ত করলে চলে যাব তোর থেকে। তখন আর আমায় পাবি না। শুনে ছোট্ট বিনতি ফেল ফেল করে তাকিয়েছিল তার দিকে। এরপর আচমকা বাঁধ ভাঙার মতো কেঁদে উঠেছিল। ফারিনা বেগম সেদিন সুফিয়ানকে বলেছিল, তুই কখনো বিনতির মনে আঘাত দিয়ে কথা বলবি না। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। একদিন আমিও বেঁচে থাকবো না। কথা দে, আমার অনুপস্থিতিতে এবং আমি না থাকাকালীন কখনো বিনতিকে কষ্ট দিবি না। ও তোকে খুব ভালোবাসে। সুফিয়ান হেসে উঠে তার মাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল। আজ সেই দিনটা সুফিয়ানের মনে পড়ল। বিনতিকে নিজের কাঁধে শুইয়ে বলল, কাঁদিস না, যাব না আমি কোথাও। তোর জন্য না হয় থেকে যাব দুনিয়ার বুকে। সুফিয়ানের কথার জোর নেই, তবু বিনতি বলল, সত্যি তো ভাইয়া? হুঁ। বলে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। বিনতি সোজা হয়ে বসে বলল, তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করছো না? আজ অন্তত কিছু খেয়ে নাও। তোমার পছন্দের হাঁস রান্না করেছি, খাবে? সুফিয়ান মৃদু হেসে না বলল, পরে খাবো। এখন একটু হেঁটে আসি। সে কখন থেকে তো বসে আছি। সুফিয়ান খাবে না বিনতি নিশ্চিত হলো। তবু মুখে মিথ্যে হাসি নিয়ে বসা থেকে উঠে ঘরের ভিতরে চলে গেল। সুলেমান এসে দাঁড়ায় সুফিয়ানের সামনে। বলল, চলুন, ছোট্ট চায়ের দোকানটা আছে, ওইদিকে থেকে হেঁটে আসি। সুফিয়ান উঠল। একটানা ঘন্টা কয়েক বসে থাকলে কোমর ব্যথা হয়ে যাওয়ার কথা। সুফিয়ানের শরীরে ব্যথা অনুভব করতে পারছে না। দাঁড়িয়ে সবার আগে ফারদিনার কবরের দিকে তাকালো। দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে, টিপ টিপ করে জ্বলছে। সিন্ধুতলী গ্রাম থেকে শহর কাছে বলে গ্রামকে ঠিক গ্রাম বলে মনে হয় না। রাস্তায় বের হলে মানুষের বেশ আনাগোনা দেখা যায়। হায়দার বাড়ির সামনে সরু রাস্তা। রাস্তার ঠিক কিছুটা পাশে নদী। নদী হলো আয়তনে বড়, সমুদ্র বললেও ভুল হবে না। সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে। তার পিছনে বদ্র ওরা। বেশ কিছু দূর গিয়ে চায়ের দোকানে বসলো তারা। দোকানে কিছু গ্রামবাসীরা বসে আছেন। ওনারা সুফিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান ওনাদের বসতে বলল। একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আপনার অহংকার নাই? সুফিয়ান তাচ্ছিল্যের হাসি দিল। বলল, অহংকার করে কি হবে? রুহটা আল্লাহর দান। রুহটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণে। কিছুই তো আমার নয়। কিন্তু তারপরও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে। সুফিয়ান বাক্যটি নিজের দিকে ছুড়ল। সেও প্রতিশোধের জন্য সবচেয়ে বাজে কাজটা করেছিল। আজ সে অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। হুঁ, আপনার মতো অহংকার মুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়ায় বইরা থাকতো, তাইলে হয়তো দুনিয়াটা সুন্দর থাকতো। দোকানে চা বানালো। সুফিয়ানের দিকে এক কাপ চা এগিয়ে দিল। সুলেমান ওদের দিল। সুফিয়ান চায়ের ধোঁয়া ওঠা দৃশ্যটি দেখছে। সুলেমান পাশ থেকে ফিসফিসিয়ে সুফিয়ানকে বলল, এখানে বসে অন্তত পাগলামি করবেন না। চাটা খেয়ে নিন। চায়ে আপনার পেট ভরবে না, খেতে পারেন। সুফিয়ান সবার আড়ালে চোখ মুছে চায়ে চুমুক দিল। দ্বিতীয় চুমুক আর দিতে পারল না। রেখে দিল কাপটি। দোকানের কাছে সিগারেট চেয়ে নিল। ম্যাচ দিয়ে দৌড়িয়ে দ্রুত দোকান থেকে বাইরে বের হয়। ফারদিনের বলা বাক্যগুলো, কাটানো মুহূর্তগুলো চরমভাবে তাকে আঘাত করছে। মনে পড়ছে, দাওয়া করছে তাকে। রাস্তায় ধরে একদিকে হাঁটা শুরু করলো। কিছু লোক তাকে দেখা মাত্র সম্মানের সাথে পাশ কেটে গেল। লাইন বেঁধে কিছু ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে। সারথির যা যা কণ্ঠে ভেসে আসলো। সুফিয়ান সেসব শুনল না। এখন তার উপরে দিব্যি একটা পাথর পড়লেও বোধহয় সে টের পাবে না। কারণ তার মনের ক্ষত থেকে বেশি হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে আছে যে। সিগারেট ফুঁকা শেষ। শেষ খণ্ডটি ফেলে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ির ছেড়ে অনেক দূরে। তবে তাকে একা ছাড়েনি সুলেমান ওরা। বিনতি ওদের চারজনকে আড়ালে বলেছিল, সুফিয়ানকে যেন একা না ছাড়ে। সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই। ওরাও তার পিছু পিছু হাঁটছে।
সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলভীর বাড়ির সামনে চলে এসেছে। কাঁচামাটির দোতলা ঘর, বাড়ির সামনে মশাল জ্বলছে, চারপাশটা গরু বাঁধা, পাশে একটা ফুল বাগান। দমকা হাওয়াতে ফুলের ঘ্রাণ এসে সুফিয়ানের নাকে বিঁধল। তাৎক্ষণিক তার মনে পড়ে এলো আলিমনগরের কথা, তার সেই ছোট্ট মাটির ঘরটা কথা। কত শত স্মৃতি সেখানে জমিয়েছিল, যা কখনো ভুলে যাবার নয়। সে ভুলতে চাইছেও না। সুফিয়ানের চোখ দুটো ছলছলিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না। গোপ- গোপন নিস্তব্ধ গড় দরকার, যে গড়ে সুফিয়ান একা মন খুলে কাঁদতে পারবে, বুক ফাটিয়ে তার কষ্টগুলো চোখের জলে ভাসাতে পারবে। অসহায় লাগছে আজ নিজেকে তার। সুলেমান ওরা দূর থেকে সুফিয়ানের লক্ষ্য অনুসরণ করে মৌলভীর বাড়ির দিকে তাকালো। সুফিয়ান ঠিক কি দেখছে ওরা বুঝতে পারল না। সুফিয়ান পলক ফেলছে না। সুলেমান তার ধ্যান ভাঙতে তীর্যক কণ্ঠে চেঁচিয়ে ডাকলো, সুফিয়ান ভাই, চলুন বাড়ি ফিরে যাই। সুফিয়ান সুলেমানের দিকে ঘুরে তাকাতেই আবছা করে মৌলভীর ঘরের সামনে লাল রঙের শাড়িতে একজন নারীকে অস্পষ্টভাবে দেখল। তার চালচলন কিছুটা ফারদিনার মতো। সুফিয়ান আঁতকে উঠল, ঘাড় ঘুরিয়ে মৌলভীর ঘরের দিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না, শুধু ওনার ঘরের দরজা বন্ধ করার কপাট আওয়াজ আসলো। হ্যালোসিনেশন হচ্ছে বলে সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, স্থান ত্যাগ করার জন্য মন স্থির করলো। তখনই মৌলভীর কণ্ঠ সুফিয়ানের কানে আসলো। সুফিয়ান থমকে দাঁড়ালো। মৌলভী বললেন, বাবা, কোনো সমস্যা? সুফিয়ান মাথায় ওড়ালো, না। মৌলভী কয়েক পা সামনে এগিয়ে আসলেন। আবার বললেন, কিছু কইবা? না চাচা, হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। আর এইখানে এসে কেন যেন পা আটকে গেল। মৌলভী সাহেব কিছু বললেন না। সুফিয়ান ওনাকে অতিক্রম করে ওনার ঘরের দিকে ক্লান্ত চোখে তাকালো। এরপর থেমে থেমে ভাঙা গলায় বলল, চাচা, একটু জল খাওয়া যাবে? একজন জমিদারের পুত্র হয়ে অসহায়ের মতো আবদার মৌলভী সাহেবকে নাড়ালো। উনি সুফিয়ানের মুখটির দিকে তাকালেন। মায়া হচ্ছে ওনার। সুফিয়ানের ভেতর থেকে ভেঙে পড়ছে। সেই প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখন দেখা যাচ্ছে। মৌলভী দৃঢ় কণ্ঠে বলল, ভিতরে এসো। সুফিয়ান মৌলভীর ঘরে গেল। ভিতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে মৌলভী তসবিহ হাতে পাশেই বসেন। এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইল। সুফিয়ান কিছু বলছে না, বসে বসে নিষ্পাপ বাচ্চাদের মতো নখ খুঁড়ছে। মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উকি দিয়ে বললেন, এক গ্লাস জল চাইলাম, জমিদার পুত্র এসে। থেমে মৌলভী সুফিয়ানের দিকে চেয়ে বললেন, কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ। বলা শেষে হাসলেন মৌলভী। সুফিয়ান বলল, না চাচা, আমি মনে করি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয়। আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেওয়ার মানে হয় না। হায়াতের মেয়াদ ফুরিয়ে গেলে 3.5 হাত মাটির ঘর আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আপনিও সেই ঘরে যাবেন, আর আমিও। সুফিয়ানের কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব। মৌলভী বেশ খুশি হলেন। উনি শুধু অবাক চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে রইলেন। জল আসলো একটা মাটির পাত্রে। পর্দার আড়াল থেকে জলের পাত্রটি মেয়েলি হাতে কেউ একজন সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান জলটি নিয়ে খেয়ে ফেললো। এরপর পাত্রটি পুনরায় মেয়েলি হাতে পৌঁছে দিল। সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিচু স্বরে বলল, জল দিল উনি কে? আমার মেয়ে। আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ও ওর ফুফুর বাড়ি ছিল, গতকাল আইছে। পর্দা করে তো, ঘর থেকে বের হয় না। সুফিয়ান তখন ভুল দেখছে বলে নিশ্চিত হলো। কয়েক মুহূর্তের জন্য মৌলভীর মেয়েকে ফারদিনা ভেবেছিল। নিজেকে সামলাতে হবে। যাকে তাকে সে ফারদিনা ভাবতে পারে না। ফারদিনার মতো আর কেউ নেই। সুফিয়ান মৌলভীর ঘর ছেড়ে বেপরোয়ার মতো বেরিয়ে আসলো। পথ হারিয়ে ফেলেছে যেন। কোথায় যাবে ঠিক বুঝতে পারল না। বুকটা হঠাৎ বার হয়ে গেল। সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। সুলেমান বলল, ও এদিকে আপনার বাড়ি না, ভুল পথে কেন যাচ্ছেন? চলুন আমাদের সাথে। সুফিয়ান বেজা গলায় বলল, মৃত্যু। মৃত্যু খুঁজছি। কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্ত করতে পারবো, সেই পথ খুঁজছি। বেঁচে থাকাটাই আমার জন্য এখন সব থেকে বড় লড়াই হয়ে যাচ্ছে। আমি বোধহয় বেঁচে থাকার লড়াইয়েও হেরে যাব। বলে সুফিয়ান রাস্তায় হাঁটু গেড়ে তপাস করে বসে পড়ল। তার কান্না দেখে সুলেমানরাও কেঁদে উঠল।